আমরা বিভিন্ন প্রকার অর্ধকোষ নিয়ে আলোচনা করব। আমরা তো দেখলাম জারণ নাকি বিজারণ হয় সেটার উপর দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জারণ অর্ধকোষ আর একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। কিন্তু এই যে আমরা দেখি যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সাথে কোনো একটা তড়িৎদ্বার ডুবিয়ে যে কম্বিনেশনটা তৈরি হয় এদেরকে বললাম অর্ধকোষ। এখন আমি কি ধরনের তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করছি বা কি ধরনের তড়িৎদ্বার ব্যবহার করছি, অর্থাৎ এই যে যুগলটা, এই পেয়ারটা, ইলেকট্রোলাইট কোনটা নিচ্ছি আর ইলেকট্রোড কোনটা নিচ্ছি সেটার উপর ভিত্তি করে অর্ধকোষকে 5 ভাগে ভাগ করা যায়। আমরা যদি একটু দেখি যে প্রথমটা হচ্ছে আমাদের এখানে ধাতু ধাতবায়ন অর্ধকোষ, অর্থাৎ যেটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, যে আমি একটা ধাতব লবণ নিব, যেমন নিলাম জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেটের মধ্যে আমি যদি জিঙ্ক দণ্ড ডুবাই বা কপার সালফেটের মধ্যে যদি কপার দণ্ড ডুবাই, এই যে কম্বিনেশনটা, এটাকে বলছি ধাতু ধাতবায়ন অর্ধকোষ। অর্থাৎ যেখানে থাকবে হচ্ছে একটা ধাতু, আমরা এখানে ধাতু এম দিয়ে, মেটালের জন্য এম দিয়ে বুঝালাম সলিড অবস্থায়, এবং ধাতুর একটা লবণ, সেটা যে কোনো যোজনীর হতে পারে, আমরা সেখানে চার্জ সংখ্যা বোঝানোর জন্য পাওয়ার দিলাম এ। আচ্ছা, আর এই ক্ষেত্রে সে হচ্ছে জলীয় দ্রবণে আছে সেটা বোঝানোর জন্য যে ধাতু ধাতবায়ন অর্ধকোষ। তো এইসব ক্ষেত্রে কোষ বিক্রিয়াটা কি হবে, আমরা যদি একটু কোষ বিক্রিয়াটা খেয়াল করি, যে কোষ বিক্রিয়ায় এই যে সলিড অবস্থায় থাকে তার থেকে পরিণত হবে হচ্ছে Mn প্লাস। আমরা জানি এটা হচ্ছে আমাদের ফেজ বাউন্ডারি, অর্থাৎ এটা থেকে এটা পরিণত হবে, আমরা এটা বুঝাতে যাচ্ছি। এবং এই জন্য আমরা জানি যে তার n সংখ্যক ইলেকট্রন এখান থেকে ত্যাগ করা লাগবে, বা এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করা লাগবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, যে আমি যদি বাম পাশ থেকে ডান পাশে যাই তাহলে আমার n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করা লাগবে, আর যদি অপোজিটটা হয় তাহলে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করা লাগবে। আমরা কেন এখানে এই উভমুখী সাইনটা দিয়ে প্রকাশ করলাম, কারণ আমরা জানি যদি ইলেকট্রন এই পাশ থেকে ছাড়ে সেটা হচ্ছে জারণ অর্ধকোষ হবে, আর ইলেকট্রন যদি এই পাশে গ্রহণ করে সেটা হচ্ছে বিজারণ অর্ধকোষ হবে। তার মানে যে কোনো ঘটনাই কিন্তু ঘটতে পারে, আমরা জাস্ট জেনারেলাইজ উপায় লিখছি, এই জন্য আমরা এখানে উভমুখী সাইন দিব, এবং সেটা আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ব্যবহার করব। কারণ এই যে সে জারণ অর্ধকোষ হিসেবে ব্যবহার হবে নাকি বিজারণ অর্ধকোষ হিসেবে ব্যবহার হবে সেটা কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করবে আরেকটা অর্ধকোষ কোনটি আছে সেটার উপর, তার সক্রিয়তা আরেকটা অর্ধকোষের চেয়ে বেশি নাকি কম, ওই ব্যাপারটার উপর, যেটা কিনা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখি এখানে আমাদের যে কোনো কন্ডিশনই ঘটতে পারে, এটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস অবস্থায় আছে। এবার আসি এই ধাতু আর ধাতুর অদ্রবণীয় লবণ। ধাতু আর ধাতুর অদ্রবণীয় লবণ, এই ক্ষেত্রে আমরা সেসব ধরনের ধাতুর লবণ ব্যবহার করে থাকি যাদের লবণটা অদ্রবণীয়। এবং আমরা যদি একটু খেয়াল করি, যেমন আমরা নিলাম হচ্ছে সিলভার, এবং সিলভারের একটা লবণ নিলাম সিলভার ক্লোরাইড। এই ক্ষেত্রে ইলেকট্রোলাইট হিসেবে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ওই ধাতুর লবণটির, এই যে অদ্রবণীয় লবণ, সেই অ্যানায়ন যুক্ত আরেকটি ইলেকট্রোলাইট। যেমন আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু ক্লোরাইডটা কমন, অবশ্যই এই ব্যাপারটা ঠিক থাকা লাগবে যখন আমি ধাতু ও তার অদ্রবণীয় লবণের কম্বিনেশনটা তৈরি করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমি ক্লোরাইডের জায়গায় নিতে পারি HCl অ্যাকুয়াস অবস্থায়, বা আমি কি নিতে পারি KCl। অর্থাৎ আমরা যেটা বললাম যে এই অ্যানায়নটা কিন্তু সেম হওয়া লাগবে। যেমন আমরা আরেকটা তড়িৎদ্বার যদি এই ক্ষেত্রে খেয়াল করি, এই ক্ষেত্রে আমরা কি করলাম, যে পারদ যে কিনা ভৌত অবস্থায় তরল অবস্থায় থাকে, পারদের সাথে তার এই যেটাকে আমরা বলি হচ্ছে ক্যালোমেল মার্কিউরাস ক্লোরাইড, এই মার্কিউরাস ক্লোরাইড যেটা কিনা একটা অদ্রবণীয় লবণ, তার সাথে আমি কি নিচ্ছি আরেকটা লবণ, এই ক্ষেত্রে হতে পারে KCl বা HCl, যেখানে কিনা আমার এই অ্যানায়নটা অবশ্যই সেম থাকা লাগবে এদের মধ্যে। এবং এই ক্ষেত্রে যদি আমরা এটার জন্য বিক্রিয়াটা দেখি, তাহলে আমরা কি লিখতে পারি এটার জন্য কোষ বিক্রিয়াটা, সেটা লিখতে পারি হচ্ছে মার্কারি আর ক্লোরাইড আয়ন তারা মিলে বিক্রিয়া করে, অবশ্যই উভমুখী সাইন, কারণ আমরা দেখলাম যে যে কোনোটাই ঘটতে পারে। এখানে মার্কিউরাস ক্লোরাইড তৈরি করবে এবং এখানে দুইটা ইলেকট্রন। অর্থাৎ এই ক্ষেত্রেও যে কোনো কেসই কিন্তু হতে পারে, বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে, ডিপেন্ড করে সে কি জারণ অর্ধকোষ হিসেবে ব্যবহার হচ্ছে নাকি বিজারণ অর্ধকোষ, এই জন্য আমরা এই উভমুখী সাইনটা দিলাম। আচ্ছা, এরপরে আসি আমরা ধাতুর অ্যামালগাম ও ধাতবায়ন অর্ধকোষ। এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অতি সক্রিয় ধাতু যারা, তাদের জন্য এটি ইউজ করা হয়। যেমন আমাদের সোডিয়াম, পটাশিয়াম, এদের ক্ষেত্রে তাদের ধাতব অ্যামালগামটা নেওয়া হয় সরাসরি ধাতু ইউজ না করে, কারণ তারা, আমরা জানি যে আমরা যদি দ্রবণে রাখি তখন কিন্তু সে অনেক সক্রিয়ভাবে বিক্রিয়া করে ফেলবে। আমি যদি সোডিয়ামের একটা দ্রবণে সোডিয়ামকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি সরাসরি, তখন সেটা অনেক সক্রিয়ভাবে বিক্রিয়া করে ফেলবে। এই জন্য তার সক্রিয়তা কমানোর জন্য সরাসরি সোডিয়াম ব্যবহার না করে তার অ্যামালগাম অর্থাৎ পারদের সাথে মিক্স করে তাকে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে তার সক্রিয়তা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এখানে আমরা কি করছি, এই যে ধাতুর অ্যামালগাম তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করছি, এবং দ্রবণটা কিন্তু হচ্ছে ধাতব আয়নের দ্রবণ, অর্থাৎ সেটা হতে পারে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, হতে পারে সোডিয়াম ক্লোরাইড, যে কোনো একটা দ্রবণ। এবং এই ক্ষেত্রে কোষ বিক্রিয়া যদি আমরা লিখি সেটা হবে সোডিয়াম অ্যামালগাম, আমরা অবশ্যই এখানে উভমুখী সাইন দিব, এবং এখান থেকে আমরা পাবো
সোডিয়াম আয়ন প্লাস মার্কারি প্লাস ইলেকট্রন। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কনভেনশনাল নিয়ম অনুযায়ী ইলেকট্রনটাকে প্লাস সাইন দিয়ে লিখছি, অর্থাৎ যে পাশে বসলে ইলেকট্রনটা প্লাস সাইন হবে সে পাশে ইলেকট্রনটাকে লিখছি, অর্থাৎ ডান পাশে লিখছি। আচ্ছা, এবার যদি দেখি একই ধাতুর জারণ বিজারণ অর্ধকোষ, এই এক্সাম্পলটা কাদের জন্য? একই ধাতুর জারণ বিজারণ, অর্থাৎ ধাতুটা সেম হতে হবে এবং তার জারণ বিজারণ অবস্থা অর্থাৎ সক্রিয় যোজনীর যে অবস্থা সেটা ডিফারেন্ট হতে পারে। যেমন এখানে আমরা এক্সাম্পল দেখছি ফেরাস আর ফেরিকের জন্য, অর্থাৎ যাদের একাধিক জারণ অবস্থা আছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই কেসটি অ্যাপ্লিকেবল। যেমন আমরা যদি বলি জিঙ্কের ক্ষেত্রে তার জারণ অবস্থা হচ্ছে শুধুমাত্র +2 এবং তার ক্ষেত্রে শুধুমাত্র এই কম্বিনেশনটা পসিবল, এটা কিন্তু সম্ভব হবে না। তাহলে আমরা দেখি যে এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা নোটিস করার মতো, আমরা একটু আগেই বলে আসলাম, এই যে প্লাটিনাম তড়িৎদ্বার, এখানে অবশ্যই একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার আমার ব্যবহার করা লাগবে। কারণ আমি যদি এই দুইটা জিনিসই, এই যে দুইটা ডিফারেন্ট জিনিসের মধ্যে আমি কাজ করাতে যাচ্ছি, দুইটাই যদি জলীয় অবস্থায় নেই, তাহলে তাদের মধ্যে তড়িৎ পরিবহনটা হবে কিভাবে? আমি যে বাইরে থেকে ব্যাটারি বা কোষ দিয়ে আমি যে ইলেকট্রিসিটিটা ফ্লো করবো সেটা কিভাবে আসবে? সেটা আসবে হচ্ছে এই নিষ্ক্রিয় তড়িৎদ্বার প্লাটিনাম তড়িৎদ্বারটার মাধ্যমে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোষ বিক্রিয়া দেখি, সেটা হবে আমাদের যে ফেরাস আয়ন সেটা পরিণত হবে ফেরিক আয়নে, এবং এই ক্ষেত্রে আমরা ভৌত অবস্থা দুইটার ক্ষেত্রে অ্যাকুয়াস দিলাম, আর এই পাশে একটা ইলেকট্রন প্লাস হবে। অর্থাৎ আমরা যেটাই বলি না কেন, এই পাশ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করা বা এই পাশে একটা ইলেকট্রন গ্রহণ করা। তাহলে আমরা যদি দেখি যে এই যে একই ধাতুর জারণ বিজারণ, যখন ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন সেটা জারণ অর্ধকোষ হিসেবে, আর যখন ফেরিক একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটা বিজারণ অর্ধকোষ হিসেবে কাজ করবে। আচ্ছা, আমাদের লাস্ট যে এক্সাম্পল সেটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। এই ক্ষেত্রে আমরা অবশ্যই গ্যাসের জন্য এই অর্ধকোষটা নিয়ে কথা বলছি। যেমন হতে পারে সেটা হাইড্রোজেন গ্যাস, হতে পারে সেটা ক্লোরিন গ্যাস। এবং এই ক্ষেত্রে আমরা যখন কোনো একটা গ্যাসকে চালনা করি হচ্ছে তার দ্রবণের মধ্যে, অর্থাৎ তার দ্রবণ বলতে আমি যদি হাইড্রোজেন গ্যাস নিই এখানে, অবশ্যই সেটা হাইড্রোজেন আয়নযুক্ত কোনো একটা দ্রবণের মধ্যে চালনা করা লাগবে। এবং আমরা এই ক্ষেত্রে নিতে পারি সাধারণত HCl। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ধরলাম যে এটা নিলাম HCl অ্যাকুয়াস অবস্থায়। সো যখন আমরা 25°C তাপমাত্রায় এবং এই যে 1 atm চাপে কোনো একটা গ্যাসকে তার একটা দ্রবণের মধ্যে চালনা করি, তখন এই ধরনের গ্যাস অর্ধকোষ আমরা বানাতে পারি। এবং এই ক্ষেত্রেও যদি একটা ব্যাপার নোটিস করি, একটার ভৌত অবস্থা হচ্ছে গ্যাস আর একটার ভৌত অবস্থা হচ্ছে জলীয় অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে আমার তড়িৎ পরিবহন করার জন্য কোনো একটা মিডিয়াম লাগবে, এবং এই জন্য আমরা এই যে নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম তড়িৎদ্বারকে ব্যবহার করে থাকি। সো এই ক্ষেত্রে যদি আমরা কোষ বিক্রিয়াটা দেখি, সেটা কি হবে? এই যে আমাদের হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায়, সেখান থেকে তৈরি হবে হাইড্রোজেন আয়ন। যেহেতু হাইড্রোজেন এখানে H2 আছে, এর সামনে বসবে 2, আর এই জন্য দুইটা ইলেকট্রন নিবে। তার মানে সে জারণ অর্ধকোষ হিসেবে ব্যবহার হতে পারে, বিজারণ অর্ধকোষ হিসেবে ব্যবহার হতে পারে। আমরা যদি আরেকটা গ্যাসীয় অর্ধকোষের এক্সাম্পল দেখি, সাপোজ ক্লোরিন গ্যাসীয় অর্ধকোষের জন্য যদি লিখি, তাহলে আমরা এই যে ক্লোরিন গ্যাসীয় অবস্থায় থাকবে, ধরলাম সে আদর্শ অবস্থায় আছে, চাপ 1 atm, ফেজ বাউন্ডারি দিলাম আমরা এখান থেকে ক্লোরাইড আয়ন, অর্থাৎ ক্লোরাইড আয়ন থাকতে হবে। তার মানে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা HCl ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাকুয়াস অবস্থায়, এবং ঘনমাত্রা দিয়ে দিলাম 1 মোলার আদর্শ অবস্থায়। তাহলে আমরা দেখে ফেললাম যে কিভাবে এই বিভিন্ন ধরনের অর্ধকোষগুলোর সংকেত লেখা যায় এবং তাদের কোষ বিক্রিয়া লেখা যায়, যেটা কিনা আমাদের পরীক্ষার সময় বিভিন্ন কাজে লাগতে পারে। এবং অবশ্যই আমরা কোষ বিভব নির্ণয় করা বলি বা নার্নস্টের সমীকরণ বলি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই কাজে দিবে। এখন আমরা তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করব, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে নার্নস্ট তত্ত্ব। এই তড়িৎদ্বার বিভব বেসিক্যালি এই জিনিসটা কি? আমরা দেখলাম যে যখন আমরা ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেলে ওই যে জিঙ্ক সালফেট আর কপার সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ড আর কপার দণ্ড ডুবিয়ে যখন কানেক্ট করি, তখন দেখলাম যে বাইরে 1.1 একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে, একটা বিভব পার্থক্য পাওয়া যাচ্ছে। এখন এই যে দুইটা হাফ সেল বা অর্ধকোষের মধ্যে বিভব পার্থক্য কখন পাওয়া যাবে? যদি তাদের মধ্যে বিভব থাকে। অর্থাৎ আমরা ধরি যে একটা সেল হচ্ছে আমাদের এ আর একটা সেল হচ্ছে বি, এই এ আর বি এদের মধ্যে যদি আলাদা আলাদা ভাবে VA আর VB দুইটা বিভব তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার এ থেকে বি এর মধ্যে একটা ভোল্টেজ, অর্থাৎ VA মাইনাস VB, এই ভোল্টেজটা পাওয়া যাবে, যেটা কিনা আমরা বলে থাকি যে কোষের জন্য সেটি হচ্ছে তার কোষ বিভব বা তার ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, তো সেটা যাওয়ার আগে আমাদের আগে দেখতে হবে যে আলাদা আলাদা ভাবে কিভাবে এই VA আর VB, মানে প্রত্যেকটা অর্ধকোষে কোত্থেকে এই ভোল্টেজ বা বিভবটা তৈরি হচ্ছে, যাকে আমরা বলছি হচ্ছে তড়িৎদ্বার বিভব। তাহলে প্রথমে একটু খেয়াল করি,
তড়িৎদ্বার আমরা কাকে বলছি? যার পৃষ্ঠে জারণ বিজারণ হয়। অর্থাৎ আমরা যখন কোন একটা দ্রবণে, এই যে একটা ধাতবায়ন অর্ধকোষের জন্য যেমন বললাম, যে এই যে ধাতবায়ন দ্রবণে যখন সেই ধাতুর দণ্ডটা নিমজ্জিত করি, তখন সেখানে জারণ বিজারণ হয়, এবং এই যে জারণ বিজারণ হওয়ার ব্যাপারটা কোথায় ঘটে? তড়িৎদ্বারের পৃষ্ঠে হয়, এবং সেটার জন্য বিভব তৈরি হয়। এই বিভব নিয়ে আমরা কথা বলছি। তাহলে দুই ধরনের বিভব, একটা হচ্ছে জারণ বিভব আর একটা হচ্ছে বিজারণ বিভব। তার মানে যখন জারণ বিক্রিয়া হবে তখন জারণ বিভব, আর যখন বিজারণ বিক্রিয়া হবে তখন হচ্ছে বিজারণ বিভব। এবং এই ক্ষেত্রে জারণ হবে নাকি বিজারণ হবে সেটা আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমরা এখন সেই জিনিসটা নিয়ে কথা বলবো যে কোত্থেকে এই একক তড়িৎদ্বার বিভবটি তৈরি হচ্ছে। তাহলে আমাদের এখানে এই যে বললাম একক তড়িৎদ্বার বিভব, এই একক তড়িৎদ্বার বিভব বলতে আমরা বুঝাচ্ছি আমরা যখন একটা ধাতব দণ্ডকে তার দ্রবণে নিমজ্জিত করব তখন যে বিভব তৈরি হবে, অর্থাৎ যেমন শুধুমাত্র এই যে VA বা শুধুমাত্র VB, এটাকে আমরা বলছি হচ্ছে একক তড়িৎদ্বার বিভব। এবং আমাদের কথা হচ্ছে সেটাই যে এই একক তড়িৎদ্বার বিভবটা কখন তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি যে আমরা যখন একটা ধাতব দণ্ডকে এই যে তার লবণের দ্রবণে নিমজ্জিত করলাম, তখন যেটা হয় আমরা খেয়াল করেছি যে ধাতু থেকে দ্রবণের দিকে আয়ন চলে যায়। অর্থাৎ আমরা যদি বলি ধাতু ধাতবায়নে পরিণত হয়, এবং অবশ্যই এই ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে? যদি ধাতু থেকে ধাতবায়ন পরিণত হয়, ধাতুর ইলেকট্রন ত্যাগ করা লাগবে। অর্থাৎ এখানে এই যে ধাতুর ক্যালাস জালির মধ্যে যে ধনাত্মক আয়নগুলো থাকে, তারা এই ধাতব দণ্ডে ইলেকট্রন রেখে এই দ্রবণের দিকে চলে যায়, এবং দ্রবণে তারা চলে আসে হচ্ছে ধনাত্মক আয়ন হিসেবে। তাহলে খেয়াল করি এই যে ধাতু সে ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে আমরা ইলেকট্রনটাকে এ পাশে রাখতে পারি, ইলেকট্রন ছেড়ে দিয়ে ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে ধাতবায়ন হিসেবে দ্রবণে চলে গেল। এই যে ঘটনাটা, এইটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ চাপ। অর্থাৎ একটা ধাতুকে তার দ্রবণে নিমজ্জিত করলে ধাতুর স্বাভাবিক যে প্রবণতা সেটা হচ্ছে সে চাবে ইলেকট্রন ত্যাগ করে ধাতবায়ন হিসেবে দ্রবণের দিকে চলে যেতে। যেহেতু সে দ্রবণের দিকে চলে যাচ্ছে, এটাকে বলি আমরা দ্রবণ চাপ। তাহলে আমরা যদি এটাকে প্রকাশ করি, আমরা এভাবে লিখতে পারি এম সলিড অবস্থায় আছে, এখান থেকে সে Mn প্লাস অ্যাকুয়াস, অর্থাৎ দ্রবণে যেতে যাচ্ছে আয়ন হিসেবে, এবং সেজন্য সে n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিবে। এবং দ্রবণ চাপ যেহেতু, এটাকে আমরা বলি সলিউশন প্রেসার, এটাকে আমরা SP দিয়ে লিখতে পারি, সলিউশন প্রেসার। এখন আমরা যেটা বলছি যে ধাতু যেরকম আয়ন হিসেবে দ্রবণে চলে যায়, বিপরীত ঘটনাও কিন্তু ঘটে থাকে। অর্থাৎ বিপরীত ঘটনা কোনটা? এই যে আমরা যেহেতু ধাতব এই দ্রবণে নিমজ্জিত করেছিলাম, তার মানে এখানে আগে থেকে Mn প্লাস আয়নটা ছিল, এই Mn প্লাস আয়ন সেটাও কিন্তু এই যে এখানে দ্রবণ থেকে আলটিমেটলি ধাতব দণ্ডে যে ইলেকট্রনগুলো তৈরি হয়, সে চেষ্টা করে যে এই ধাতব দণ্ডের কাছে যে ইলেকট্রন গ্রহণ করে আবার ধাতুতে পরিণত হতে। এই যে এই ঘটনাটা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের ঘটনার উল্টা ঘটনা ঘটছে। আগের ঘটনায় তড়িৎদ্বার থেকে, আমরা যদি একটু ডিরেকশনটা খেয়াল করি, সলিউশন প্রেসার আমরা কোনটা বলছি? তড়িৎদ্বার থেকে ইলেকট্রোড থেকে ইলেকট্রোলাইটের দিকে আসছে। আর এই ক্ষেত্রে আমরা বললাম উল্টা ঘটনার, অর্থাৎ এখানে আমার দ্রবণ থেকে চলে যাচ্ছে তড়িৎদ্বারের দিকে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। আর এটাকে আমরা বলি হচ্ছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। আমরা যেহেতু এখন স্ল্যাশ দিয়ে অভিস্রবণ চাপও লিখলাম, তাই এই ক্ষেত্রে অবশ্যই আমার বিপরীতমুখী চিহ্নটাও দিতে হবে। অর্থাৎ দুটো ঘটনাই ঘটতে পারে, ধাতু যেরকম ধাতবায়নে পরিণত হতে পারে, ধাতবায়নে কিন্তু ধাতুতে পরিণত হতে পারে। এবং এক ক্ষেত্রে বললাম হচ্ছে সলিউশন প্রেসার, সেটা কি হবে? ইলেকট্রোড থেকে যাবে ইলেকট্রোলাইটের দিকে। এবং আরেকটা হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ, অর্থাৎ উল্টাটা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইলেকট্রোলাইট থেকে যাবে ইলেকট্রোডের দিকে। এখন যখন এই ঘটনাটা ঘটবে, দুইটা কেস হতে পারে। আমরা দেখি, প্রথমে আমরা যদি চিন্তা করি আমাদের ওই যে কোষটা, সেখানে এটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ, এবং এখানে জিঙ্ক দণ্ড নিমজ্জিত আছে। তাহলে আমাদের এই যে ঘটনা অনুযায়ী এতক্ষণ যা দেখলাম, এখানে কিন্তু দুইটা ঘটনাই ঘটতে পারে। জিঙ্ক থেকে যেরকম জিঙ্ক 2+ আয়ন পরিণত হতে পারে, জিঙ্ক 2+ আয়ন থেকে জিঙ্ক ধাতুতেও পরিণত হতে পারে। অর্থাৎ একটা দ্রবণে যখন নিমজ্জিত করলাম তার ধাতুকে, তখন কিন্তু সলিউশন প্রেসারও থাকে, অসমোটিক প্রেসারও থাকে, দ্রবণ চাপও থাকে, অভিস্রবণ চাপও থাকে। কিন্তু এই দুইটা কখনো সমান হয় না। ধাতু যত বেশি সক্রিয় হয়, তার ক্ষেত্রে কিন্তু এই যে ইলেকট্রন ত্যাগের প্রবণতা তত বেশি হয়।
আবার তার যে আয়নটা, সেই আয়নের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের প্রবণতা কিন্তু তত কম হয়। আমরা ধাতুর সক্রিয়তা নিয়ে বলে এসেছিলাম যে যেই ধাতু যত বেশি সক্রিয় তার আয়ন তত কম সক্রিয়। অর্থাৎ আমরা বলছি এই কথাটা যে সে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার আয়ন তত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। এবং যারা বেশি সক্রিয় ধাতু তাদের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি হয়। ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি অর্থাৎ এসপি বেশি বা সলিউশন প্রেসারটা বেশি হবে এবং অসমোটিক প্রেসারটা সেই ক্ষেত্রে কম হবে। অর্থাৎ সে যে ইলেকট্রন গ্রহণ করে আবার ধাতুতে পরিণত হবে সেই প্রেসারটা কম হবে। তাহলে আমরা একটু খেয়াল করি এই যে জিঙ্কের ক্ষেত্রে কোন ঘটনাটা বেশি ঘটবে। অবশ্যই জিঙ্ক তড়িৎদ্বারে নেগেটিভ চার্জ জমা হবে যেহেতু সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং দ্রবণে চলে যাচ্ছে প্লাস হিসেবে। এবং এই ক্ষেত্রে দ্রবণে যেটা হবে আস্তে আস্তে সে ধনাত্মক আয়ন হিসেবে চলে যাবে। অর্থাৎ দ্রবণে প্লাস বাড়বে আর ইলেকট্রোডে মাইনাস বাড়বে। এবং আমরা যদি একটু খেয়াল করি এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আমাদের সলিউশন প্রেসার বেশি থাকার কারণে ঘটছে। এবং সলিউশন প্রেসার বেশি থাকার কারণে এই যে ঘটনাটা এটাকে আমরা বৈদ্যুতিক দ্বি-স্তর বা ইলেকট্রিক ডাবল লেয়ার বলি। এখানে ইলেকট্রিক ডাবল লেয়ারের কারণে যেটা হয় একটা ইলেকট্রনীয় চাপ তৈরি হয়। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনার পার্থক্যের কারণে তাদের মধ্যে একটা চাপ তৈরি হবে এবং এই ইলেকট্রনীয় চাপের কারণেই আমার তড়িৎদ্বার বিভবটা তৈরি হয়। অর্থাৎ তাদের মধ্যে যে ইলেকট্রন গ্রহণ আর ত্যাগের যে পার্থক্য, যেটাকে আমরা বলছি দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপের পার্থক্য, সেটার কারণেই এই ঘটনাটা ঘটে। আমরা যদি বিপরীত ঘটনাটা খেয়াল করি, যেমন চিন্তা করি এখানে দ্রবণাঙ্ক হিসেবে আছে আমাদের কপার সালফেট। কপার সালফেট দ্রবণে আমি যদি কপার তড়িৎদ্বার দ্রবীভূত করি সেই ক্ষেত্রে উল্টা ঘটনাটা ঘটে থাকে। কপার তড়িৎদ্বার, কপার যেহেতু জিঙ্কের চেয়ে কম সক্রিয়, এই জন্য কপারের ক্ষেত্রে উপরে ঘটনা ঘটার চেয়ে এই নিচের ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। অর্থাৎ কপার ধাতু যত সহজে কপার আয়নে পরিণত হতে পারে তার চেয়ে কপার আয়ন বেশি সহজে কপার ধাতুতে পরিণত হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ বেশি হচ্ছে সলিউশন প্রেসার বা দ্রবণ চাপের থেকে। তাহলে যদি আমরা দেখি কপারের ক্ষেত্রে কেমন চার্জ হচ্ছে, এপাশে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে দ্রবণে যে ঋণাত্মক সালফেট আয়নগুলো থাকবে তারা এখানে যে জমা হবে এবং এখানেও কিন্তু আমাদের সেই ইলেকট্রনীয় চাপটা তৈরি হবে এবং সেই কারণে আমরা একটা তড়িৎদ্বার বিভব পাবো। তাহলে আমরা একটু খেয়াল করি এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আমরা কি দেখলাম, যদি সলিউশন প্রেসার বেশি হয় অসমোটিক প্রেসার থেকে, অর্থাৎ আমাদের দ্রবণ চাপ বেশি অভিস্রবণ চাপের থেকে, দ্রবণের দিকে আয়ন বেশি যাবে ইলেকট্রোড থেকে, অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, তখন আমরা বলতে পারি সেই ক্ষেত্রে এই চাপটা বেশি। অর্থাৎ এটা এখানে ঘটনা কি ঘটছে, দ্রবণ চাপের জন্য অক্সিডেশন আর অভিস্রবণ চাপের জন্য ইলেকট্রন গ্রহণ হচ্ছে, অর্থাৎ দ্রবণ থেকে ধাতুর দিকে আসছে, সেই ক্ষেত্রে আমার ঘটছে বিজারণ বা রিডাকশন। তাহলে আমরা কি বলতে পারি, যদি সলিউশন প্রেসার অর্থাৎ এটা যদি অসমোটিক প্রেসারের চেয়ে বড় হয় তখন সেখানে আলটিমেটলি রেজাল্ট হবে অক্সিডেশন। আর যদি অসমোটিক প্রেসার সলিউশন প্রেসারের চেয়ে বেশি হয় সেখানে আলটিমেট রেজাল্ট হবে রিডাকশন বা বিজারণ। এবং অক্সিডেশন হওয়া মানে তখন সেই ধাতুটিকে আমার অবশ্যই অধিক সক্রিয় ধাতুকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে এবং কম সক্রিয় ধাতু যেটা কিনা বিজারণ হবে সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। আর যদি দুইটা চাপ সমান হয় অর্থাৎ অসমোটিক প্রেসার আর সলিউশন প্রেসার যদি সমান হয় তাহলে আমরা বুঝতে পারছি যে সেখানে কোনো বিক্রিয়াই হবে না বা এই ক্ষেত্রে জারণ বিজারণ কোনোটি হবে না। এবং এই কেসটি সাধারণত ঘটে থাকে না, তার কারণ হচ্ছে যে আলটিমেটলি আমার দুইটা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যদি নেই তাহলে তাদের মধ্যে তড়িৎদ্বার বিভব এই যে মানটা, এই মানের একটা পার্থক্য থাকবেই। আর এই মানের পার্থক্য যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু কখনোই দুইটা সমান হওয়া সম্ভব না। তাই আমরা যদি দুইটা আলাদা আলাদা তড়িৎদ্বার নিই তাহলে এর মধ্যে একটা ঘটনা ঘটবে। তাহলে আমরা কি দেখি যে ড্যানিয়েল সেলে আমি যখন এই যে দুইটা ভিন্ন তড়িৎদ্বারের দুইটা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণকে এভাবে যোগ করি তখন আলটিমেটলি এই যে তড়িৎদ্বার বিভব আলাদা আলাদা যেটা তাদের এই দ্রবণ চাপ অভিস্রবণ চাপ থেকে পাওয়া আলটিমেটলি ইলেকট্রনীয় চাপের জন্য তৈরি হচ্ছে, সেটার কারণে কিন্তু এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়। অর্থাৎ এখানে আমি ভোল্টেজ পাচ্ছি একটা, এখানে একটা ভোল্টেজ পাচ্ছি, এটার মতো যদি চিন্তা করি। এবং এই দুইটা ভোল্টেজের পার্থক্যর কারণে
আমি আলটিমেটলি টোটাল একটা ভোল্টেজ পাচ্ছি, সেখান থেকে আমি কারেন্টটা পাচ্ছি। আর আরেকটা ব্যাপার আমরা কি লক্ষ্য করলাম, যে যেই ধাতু বেশি সহজে আমার ইলেকট্রন ত্যাগ করতে পারে, অর্থাৎ যে ধাতু বেশি সক্রিয় সেটা সবসময় অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে হয়, আর যে ধাতু কম সক্রিয় সেটা সবসময় ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে হয়। আর আমাদের এই যে তড়িৎদ্বার বিভব, এই তড়িৎদ্বার বিভবটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখানে ফ্যাক্টরগুলো হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। তড়িৎদ্বারের প্রকৃতি বলতে তড়িৎদ্বারের এই যে সক্রিয়তা সেটাই বোঝাচ্ছি আমরা। যেমন জিঙ্ক বেশি সক্রিয়, কপার কম সক্রিয়, তাই জিঙ্ক অ্যানোড, কপার ক্যাথোড এটা। তারপর হচ্ছে যে ঘনমাত্রা, যদি আমাদের দুইটা সেম তড়িৎদ্বার থাকে এবং সেম তড়িৎ বিশ্লেষ্য থাকে, তখন সেই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে তার ঘনমাত্রার উপর। ঘনমাত্রা কম নাকি বেশি সেটার উপর তখন বিভব পার্থক্যটা ডিপেন্ড করবে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা। আমরা জানি যে তাপমাত্রার সাথে ঘনমাত্রার একটা সম্পর্ক আছে, কারণ তাপমাত্রার উপরেই কিন্তু ঘনমাত্রা বাড়া বা কমা বা আয়নিত হওয়ার ব্যাপারটা ডিপেন্ড করে। এই জন্য সেটার সাথেও কিন্তু তড়িৎদ্বারের তড়িৎ বিভবের মানের একটা ব্যাপার আছে। তাহলে আমরা তো দেখলাম যে কিভাবে আলাদা আলাদা কোষের তড়িৎ বিভবটা তৈরি হয় বা এটার উৎসটা কি। এরপর আমরা দেখব কিভাবে এই আলাদা আলাদা তড়িৎদ্বার বিভব অর্থাৎ একক তড়িৎদ্বার বিভব থেকে আমি কিভাবে কোষ বিভব অর্থাৎ পুরা অর্ধকোষের বিভব কাউন্ট করে সেখান থেকে কিভাবে টোটাল যে সেলের বিভব সেটা নির্ণয় করতে পারি। এখন আমরা কোষ বিভব নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই যে আমরা দুটো আলাদা আলাদা অর্ধকোষের বিভব বের করলাম সেখান থেকে কিভাবে আমরা পূর্ণ কোষের বিভব বের করতে পারি সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু ভালো মতো দেখে নিই যে এই যে প্রমাণ বিজারণ বিভব 25°C তাপমাত্রায় প্রত্যেকটা কোষের বা প্রত্যেকটা ধাতুর যে প্রমাণ বিজারণ বিভব সেটা নিয়ে আমরা একটু কথা বলতে যাচ্ছি। কারণ আমরা যে লেকচারের শুরুর দিকে ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে এসেছি সেটা কিন্তু এই যে প্রমাণ বিজারণ বিভব এটার উপরেই ডিপেন্ডেন্ট। ধাতুগুলোকে তাদের সক্রিয়তার ক্রমানুসারে বা 25°C তাপমাত্রায় যে প্রমাণ বিজারণ বিভব সেই ক্রম অনুসারেই কিন্তু এখানে সাজানো হচ্ছে। তাহলে একটু খেয়াল করি যে এইখানে প্রত্যেকটা পেয়ার আছে, অর্থাৎ পেয়ার কাদের, ধাতবায়ন আর ধাতুর। এবং বিক্রিয়া কোনটা, বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। আমরা দেখলাম যে দুইটা ঘটনা ঘটতে পারে, হয় ধাতু থেকে ইলেকট্রন ত্যাগ করে ধাতবায়নে পরিণত হবে বা ধাতবায়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে, এবং সেটা আমরা দেখে এসেছি দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপের উপর ডিপেন্ড করে। এখন আমরা এখানে প্রত্যেকটা কেসে নিয়েছি কিন্তু বিজারণ বিভব। বিজারণ বিভব মানে কোনটা, যেটা বিজারণ বিক্রিয়া যে বিভবটা তৈরি হয় সেটা। আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে ধাতু কিন্তু বিজারক আর জারক হচ্ছে তার আয়নটা, অর্থাৎ বিজারক কিন্তু নিজে বিজারিত হবে না, বিজারিত কে হবে, জারক। জারক বিজারিত হবে। যেমন আমরা যদি এখানে যে কোনো একটা ধাতুকে নিই, সাপোজ আমি এখানে সোডিয়াম ধাতুকে নিলাম, সোডিয়াম ধাতু তার যে আয়ন Na+, সে হচ্ছে একটা জারক। তার মানে জারক বিজারিত হবে। এই জারক বিজারিত হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা, অর্থাৎ এই যে সোডিয়াম ধাতুর আয়ন সে যে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে, এই জন্য যে পরিমাণ শক্তি লাগে সেটাই কিন্তু হচ্ছে তার বিজারণ বিভব। ঠিক একইভাবে আমরা যদি এখন উল্টাটা চিন্তা করি, সোডিয়াম ধাতু যদি এখন ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, অর্থাৎ রিভার্স বিক্রিয়াটা ঘটে। এবং আমরা জানি ইলেকট্রন ত্যাগ করার ব্যাপারটা কিন্তু আমরা মাইনাস না লিখে ডান পাশে প্লাস লিখি। তাহলে একটু খেয়াল করি, এখানে আমাদের ও হচ্ছে একটা বিজারক, তার মানে ওর সাথে কি হচ্ছে, জারণ, বিজারক জারিত হয়, আর জারক ধাতুর আয়নটা হচ্ছে জারক, সে বিজারিত হয়। অর্থাৎ এই ঘটনাটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা কি দেখলাম, বলে এসেছি আমরা যে লিথিয়াম ধাতু হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু আর গোল্ড হচ্ছে সবচেয়ে কম সক্রিয় ধাতু। অর্থাৎ আমি উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি এখানে সক্রিয়তা হ্রাস পাচ্ছে, বা আমি এভাবে বলতে পারি যত উপরের দিকে যাচ্ছি সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আর এখানে কার সক্রিয়তা বা কার শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, ধাতুর। এবং ধাতু যেহেতু বিজারক, তাই এই সক্রিয়তা সিরিজে আমরা বলতে পারি আমি যত উপরের দিকে যাব এখানে বিজারকের শক্তি তত বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে যদি অপোজিট কেসটা দেখি, অর্থাৎ আমরা যদি জারকের জন্য বলতে যাই, আমরা অলরেডি বলে এসেছি যে ধাতু যত ভালো সক্রিয় হবে তার আয়ন কিন্তু তত কম সক্রিয় হবে, অর্থাৎ সে জারক হিসেবে তত দুর্বল হবে। তার মানে আমরা যদি এই সেম সিকোয়েন্সটা জারকের জন্য বলতে চাই, আমরা তখন কি বলবো, যে আমি যত এখানে নিচের দিকে যাব বিজারকের শক্তি যত উপরের দিকে যাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে, জারকের শক্তি কিন্তু যত নিচের দিকে যাব তত বৃদ্ধি পাবে। তাহলে আমি এখানে লিখতে পারি জারক এর শক্তি বৃদ্ধি, অর্থাৎ বিজারকের শক্তি মাত্রা উপরের দিকে বৃদ্ধি পায় আর জারকের শক্তি মাত্রা নিচের দিকে বৃদ্ধি পায়। এখন আমরা তো এখানে লিখলাম হচ্ছে বিজারণ বিভব।
এই বিজারণ বিভব আর জারণ বিভবের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি আমরা যদি একটু খেয়াল করি, যে রিলেশন বিটুইন জারণ বিভব আর বিজারণ বিভব। আর প্রথম পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে এই বিজারণ বিভবটা আমরা কিভাবে নির্ণয় করেছি। বিজারণ বিভবটা SHE এটা সাপেক্ষে নির্ণয় করা হয়। এটা হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আমরা এর ব্যাপারে ডিটেলসে দেখবো যে কিভাবে এর সাহায্যে বিজারণ বিভবগুলো নির্ণয় করা যায় বা তার গঠন কিরকম। আচ্ছা, যেটা বলছিলাম যে রিলেশনটা, এই জারণ ও বিজারণ বিভবের মধ্যে সম্পর্কটা, তাহলে আমরা দেখলাম যে হয় এই রিয়াকশনটা হবে, নাহলে এই রিয়াকশনটা হবে। এখন যদি একটু খেয়াল করি, আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমার রিডাকশন রিয়াকশন বা বিজারণ রিয়াকশনটা। তাহলে এই বিজারণ বিক্রিয়ায় যে বিভব বা যে শক্তির প্রয়োজন হয় সেটার মানটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে সোডিয়ামের জন্য সেটা হচ্ছে -2.71। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে ই অফ কিভাবে প্রেজেন্ট করব আমরা, সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম তৈরি হচ্ছে, এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। এইটার মানে কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে বা এই চার্টে দেওয়া আছে -2.71। এই মানগুলো অবশ্যই আমাদের ম্যাথ করার সময় প্রশ্নে দেওয়া থাকবে, এগুলো আমাদের আলাদা করে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, যখন এটা রিভার্স বা উল্টা বিক্রিয়াটা হবে তখন, অর্থাৎ সেক্ষেত্রে আমি এই যে বিভব ই, সেটাকে কিভাবে প্রকাশ করব, এখানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে, তাই এটাকে আমি এভাবে প্রকাশ করব। এবং আমরা বলছিলাম যে রিলেশন, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়ার জন্য বিজারণ বিভব, আর একটা হচ্ছে জারণ বিক্রিয়ার জন্য জারণ বিভব। এই রিলেশন হচ্ছে, আমরা যদি বলি ই অফ এম থেকে এম প্লাস আর ই অফ এম প্লাস থেকে এম, অর্থাৎ এক ক্ষেত্রে জারণ হচ্ছে আর এক ক্ষেত্রে বিজারণ হচ্ছে। প্রথমটা যদি বলি, এই ক্ষেত্রে ইলেকট্রন ছাড়লো, তার মানে এটা হচ্ছে জারণ বিভব। এটা যদি ধরি এক্স ভোল্ট হয়, বিভব একক হচ্ছে ভোল্ট এদের সবার, তাহলে অপোজিট যে রিয়াকশনটা, অর্থাৎ আয়ন থেকে যে ধাতু তৈরি হওয়ার যে রিয়াকশনটা, সেই ক্ষেত্রে বিভব হবে -x ভোল্ট। অর্থাৎ একটা ধাতব আয়ন আর ধাতুর পারস্পরিক রূপান্তরে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তির প্রয়োজনটা কিন্তু সমান, এবং তাদের চিহ্নটা হচ্ছে বিপরীত, কারণ এক ক্ষেত্রে জারণ হচ্ছে আর এক ক্ষেত্রে বিজারণ হচ্ছে। তাহলে এই যে আমাদের এই কেসটা, যেখানে সোডিয়াম ধাতু থেকে সোডিয়াম প্লাস, অর্থাৎ এটার জন্য জারণ বিভব, আমরা এইভাবে লিখা মানে অটোমেটিক বোঝা যাচ্ছে যে এখানে জারণ বিক্রি হচ্ছে এবং সেটা হচ্ছে জারণ বিভব। জারণ বিভবটা হবে অবশ্যই, এটা যদি -2.71 হয়, এটা হবে 2.71। তাহলে আমরা কি দেখলাম, যে যেই ধাতু যত বেশি সক্রিয়, তার বিজারণ বিভব কিন্তু তত বেশি নেগেটিভ। ঠিক একইভাবে আমরা এখান থেকে বলতে পারি যে বিজারণ বিভব যত বেশি নেগেটিভ হবে, জারণ বিভবের মান কিন্তু তত বেশি পজিটিভ হবে, অর্থাৎ এখানে উল্টাটা ঘটছে। তাহলে আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে বলি, লিথিয়ামের ক্ষেত্রে বিজারণ বিভব সবচেয়ে বেশি এবং সেটা হচ্ছে -3.04। তাহলে লিথিয়ামের জন্য তার জারণ বিভব কত হবে, +3.04। এবং এটা কিন্তু এই যে আমাদের যে সিরিয়ালটা আছে তার মধ্যে এই +3.04 অবশ্যই সবচেয়ে বেশি হবে। তাহলে এই ব্যাপারটা আমরা দেখলাম যে যত নেগেটিভ হয় বা যত কম হয় বিজারণ বিভব, জারণ বিভব কিন্তু তত বেশি বা তত পজিটিভ হয়। আমাদের ক্যালকুলেশনের সময় যখন আমরা কোষ বিভব ক্যালকুলেট করব, তখন কোন ধাতু বেশি সক্রিয় কম সক্রিয়, কোনটা জারণ বিভব আর কোনটা বিজারণ বিভব, এই ব্যাপারগুলো অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে। এখন আমরা আসি আমাদের কোষ বিভব বা সেল পটেনশিয়ালে। এটাকে কিন্তু আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, আমরা এই টার্মটা ফিজিক্সে অনেক বেশি পরিচিত, ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ তড়িৎ চালক বল। তড়িৎকে চালনা করার জন্য যে বলের প্রয়োজন হয় বা যে বিভব পার্থক্যের প্রয়োজন হয়, সেটাই কিন্তু হচ্ছে তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। অবশ্যই এটা হচ্ছে আমাদের এইটা, এবং এই ক্ষেত্রে ওর এককও কিন্তু হচ্ছে ভোল্টেজ। তাহলে আমি এখন যখন কোষ পটেনশিয়াল বা সেল বিভব যেটা আমি নির্ণয় করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এটাকে আমরা প্রকাশ করতে পারি ইএমএফ দিয়ে বা ই সেল দিয়ে। অর্থাৎ দুইভাবে প্রকাশ করতে পারি, ইএমএফ দিয়েও লিখতে পারি, ই সেল দিয়েও কিন্তু লিখতে পারি। এবং আমরা দেখলাম যে দুইটা অর্ধকোষ থাকে, একটা হচ্ছে জারণ অর্ধকোষ আর একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষের জন্য আমি পাই জারণ বিভব, আর বিজারণ অর্ধকোষের জন্য পাই আমি বিজারণ বিভব। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, ই সেল ইকুয়ালস টু ই অফ অ্যানোড, একটা থাকে অ্যানোড, প্লাস ই অফ ক্যাথোড। অর্থাৎ অ্যানোড আর ক্যাথোডের যে বিভবের যোগফল সেটাই আমরা এখানে লিখব। কিন্তু অ্যানোডে হয় জারণ, তাই তার ক্ষেত্রে লিখব অক্সিডেশন, অর্থাৎ অ্যানোডের জারণ বিভব, প্লাস ক্যাথোডে হয় বিজারণ, অর্থাৎ ক্যাথোডের বিজারণ বিভব। এই দুইটার যোগফলই হচ্ছে আমার কোষ বিভব। ঠিক একইভাবে আমরা এতক্ষণ যা দেখলাম, এই সমীকরণটাকে বা এই রিলেশনটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে লিখতে পারি। সেটা কিরকম, আমি এখানে লিখতে পারি ই অ্যানোড রিডাকশন, অর্থাৎ
এখানে আমি অ্যানোড আর ক্যাথোড দুইটারই যদি বিজারণ বিভব লিখতে চাই, একটু খেয়াল করি, অ্যানোডের জারণ বিভব যা হবে, অ্যানোডের বিজারণ বিভব কিন্তু আমরা কি দেখলাম, ঠিক তার অপোজিটটা হবে। এই জন্য সামনে কিন্তু একটা নেগেটিভ সাইন চলে আসবে। আর যেহেতু আমরা এটা চেঞ্জ করিনি, এটা একদম সেম থাকবে, ই ক্যাথোড রিডাকশন। এখন যদি আমরা দুইটাই চেঞ্জ করি, অর্থাৎ মাইনাস ই, এটা তো দেখলাম কেন চেঞ্জ হচ্ছে, রেড, আর এই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে কেন, তার কারণ এখন আমি ক্যাথোডের জারণ বিভব ব্যবহার করব, তাহলে সেটা হবে ই ক্যাথোড অক্সিডেশন। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা অ্যানোডের জারণ বিভব নিলাম, অর্থাৎ এই পাশেরটা ঠিক রাখলাম, কিন্তু এই পাশেরটা চেঞ্জ করলাম, অর্থাৎ মাইনাস ক্যাথোডের। খেয়াল করি আমাদের মেইন সমীকরণ কিন্তু এটা, একটা থেকে আরেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মেইন সমীকরণটা অনুযায়ী সবাইকে চেঞ্জ করছি। তাহলে মেইন সমীকরণে, মেইন সম্পর্কে আমাদের এখানে অ্যানোডের হচ্ছে অক্সিডেশন আর ক্যাথোড হচ্ছে রিডাকশন। তাহলে এখানে যদি আমি ক্যাথোডের অক্সিডেশন বসাই, তাহলে এই প্লাসটা কিন্তু এই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই বিভিন্ন ধরনের সম্পর্কগুলো মনে রাখা কিন্তু একটু টাফ। আমরা নর্মালি কিন্তু প্রথমটা মনে রেখে কাজ করতে পারি। যেমন আমরা যদি আমাদের ড্যানিয়েল সেলের, যেটা আমরা বলেছিলাম যে তার ইএমএফটা হচ্ছে 1.1 ভোল্ট, আমরা যদি একটু খেয়াল করি এই 1.1 ভোল্ট ইএমএফটা কিভাবে আনা যায়, এখানে আমরা বলছি হবে অ্যানোডের জারণ বিভব। আমরা জানি যে ড্যানিয়েল সেলে অ্যানোড হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার। তাহলে আমরা যদি এই সিরিয়ালে দেখি জিঙ্কের এখানে বিজারণ বিভব দেওয়া আছে -0.76। অর্থাৎ আমরা যদি বিক্রিয়া সহ লিখি, অ্যানোডে কি বিক্রিয়া হয়, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, এবং এটাই কিন্তু বোঝাচ্ছে যে অ্যানোডে জারণ হচ্ছে। প্লাস ক্যাথোডে কি হয়, ই অফ কপার 2+ থেকে কপার, অর্থাৎ ক্যাথোডে এখান থেকে বোঝা যায় যে বিজারণ হচ্ছে। তাহলে আবার চলে যাই চার্টে, যে জিঙ্ক 2+ এখানে জিঙ্কের জন্য যে বিজারণ বিভব সেটা দেওয়া আছে -0.76। এটা কিন্তু বিজারণ বিভবের চার্ট, কিন্তু আমাদের এখানে লাগবে তার জারণ বিভবের মানটা। অর্থাৎ এটা যদি -0.76 হয়, তার জারণ বিভবটা হবে +0.76। প্লাস এখানে যদি আমরা খেয়াল করি, এই যে আমাদের কপারের জন্য যে মানটা সেটা হচ্ছে +0.34, এবং সেটা কিন্তু তার বিজারণ বিভবই দেওয়া আছে, এবং আমাদের এখানে মানটাও বসাতে হবে কপারের বিজারণ বিভবের। তাহলে এখানে এই মানটা আর চেঞ্জ করা লাগবে না, সাইন যা আছে তাই বসাবো 0.34। এভাবেই কিন্তু ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেলের যে পোটেনশিয়ালটা সেটা কাউন্ট করা হয় 1.1 ভোল্ট। যেমন আমাদের যে ড্রাই সেল ব্যবহার করা হয়ে থাকে, সেই ড্রাই সেলের ইএমএফটা আসে 1.5 ভোল্ট। তাহলে আমরা এই যে অ্যানোড অক্সিডেশন বা অ্যানোড ক্যাথোড রিডাকশন এটাকে যে লিখি, এটার সিম্পলিফাইড রূপটা কি দেখলাম, যে বিক্রিয়ায় যা হবে আমরা সেটাই লিখব। অর্থাৎ অর্ধকোষে যেই রিয়াকশনটা থাকবে, যেমন আমরা যদি ড্যানিয়েল সেলের অর্ধকোষ রিয়াকশনটা দেখি, সেটা হচ্ছে সংকেতটা হচ্ছে এরকম, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আমরা ভৌত অবস্থাটা আপাতত আর দেখাচ্ছি না, কপার 2+ থেকে কপার। তাহলে একটু খেয়াল করি, বাম পাশে অ্যানোড, ডান পাশে ক্যাথোড। এই জন্য আমি ই এর যে ভ্যালুটা বসাবো, অর্থাৎ এ থেকে বি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, আমি কিন্তু ই এর ভ্যালুটা সরাসরি এখানে সেই ভ্যালুটাই বসাবো। আমি কিন্তু এখানে জিঙ্ক 2+ আর জিঙ্ক বসাবো না, প্রশ্নে যাই দেওয়া থাকুক না কেন, আমি দেখবো যে আমার কোষ সংকেত কোনটা অথবা কোষ বিক্রিয়া কোনটা। যেমন এদের জন্য কোষ বিক্রিয়া আমরা লিখেছি, সেটা কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয় 2টা ইলেকট্রন নিয়ে, আর কপার 2+ 2টা ইলেকট্রন নিয়ে হয় কপার। অর্থাৎ এটা থেকে তৈরি হচ্ছে এটা, আর এটা থেকে তৈরি হচ্ছে এটা। এই জন্য বিভবটাও কিন্তু সেটাই বসানো লাগবে। এবং ডান পাশে যদি দেখি যে ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে কপার 2+ থেকে কপার, এইখানে আমরা এই মানটাই ব্যবহার করলাম। এখন এটা হচ্ছে আমাদের কোষ বিভব। কোষ বিভবের দুই রকম অ্যাজাম্পশন আছে, একটা হচ্ছে প্রমাণ কোষ বিভব, আরেকটা হচ্ছে অপ্রমাণ কোষ বিভব। অর্থাৎ আমরা দেখলাম যে এই যে বিভবের মানটা সেটা কিন্তু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমরা একটু আগে তড়িৎদ্বার বিভবের ফ্যাক্টরগুলো দেখলাম, ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, চাপের উপর ডিপেন্ড করে, ধাতুর প্রকৃতির উপর ডিপেন্ড করে। যখন ধাতুর প্রকৃতি নির্দিষ্ট থাকবে, তখন কিন্তু পুরো ব্যাপারটাই ডিপেন্ড করবে ঘনমাত্রা আর যে তাপমাত্রা সেটার উপর। যেমন এই যে প্রমাণ কোষ বিভব, যে কোনো ঘনমাত্রায় আর যে কোনো তাপমাত্রা কিন্তু সবসময় সেম থাকবে না। তো যখন আমরা একটা তাপমাত্রা বা ঘনমাত্রা ফিক্স করে নিই, তখন আমরা সেটাকে বলি হচ্ছে প্রমাণ কোষ বিভব। এবং এই ক্ষেত্রে প্রমাণ কোষ বিভবের জন্য যে আদর্শ কন্ডিশন সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গ্যাসের জন্য যেমন হাইড্রোজেন ইলেকট্রোড যদি হয় বা যদি ক্লোরিন হয়, তখন হচ্ছে সেটা 1 atm, আর দ্রবণের জন্য হচ্ছে 1 মোলার ঘনমাত্রা। অর্থাৎ আমি যখন এই তিনটা কন্ডিশনে কোনো একটা কোষের বিভব পরিমাপ করব, তখন আমি সেটাকে বলতে পারবো প্রমাণ কোষ বিভব। এবং
জিঙ্কের তড়িৎদ্বার মানে ড্যানিয়েল সেলের যে তড়িৎদ্বার সেটার জন্য কিন্তু আমার এই যে ই নট সেলের ভ্যালুটাই হচ্ছে 1.1 ভোল্ট। তার কারণটা কি? কারণ হচ্ছে একটু খেয়াল করি, আমরা শুরুতেই বলে এসেছি এটা হচ্ছে আমাদের প্রমাণ বিজারণ বিভব। তার মানে প্রমাণ তড়িৎদ্বার বিভব, জারণ বিভব, বিজারণ বিভব দুইটাই যদি প্রমাণ অবস্থায় ক্যালকুলেট করা হয় তাহলে আলটিমেটলি কিন্তু এটাও প্রমাণ অবস্থায় আসবে। এবং আমরা কি দেখলাম যে এটাকে ই নট সেল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ নর্মালি যখন আমি কোষ বিভব বলবো সেটা প্রমাণ অপ্রমাণ হতে পারে, সেটা আমরা ই সেল দিয়ে দেখালাম, এবং অপ্রমাণটাকে সাধারণত ই সেল দিয়ে দেখানো হয়। আর প্রমাণ কোষ বিভব বললে প্রমাণ অবস্থার জন্য সেটা হচ্ছে ই নট সেল। আমরা যদি ক্যাথোড অ্যানোডের জন্য বলি, এই ক্ষেত্রে যেহেতু আমরা প্রমাণ মানই ব্যবহার করেছি, আমরা এটাকে প্রমাণ অবস্থায় নট দিয়ে লিখতে পারি। এবার আসি এই যে ই সেলের মানের কিছু ব্যাপার আছে। ই সেলের মানের ব্যাপারটা কিরকম, যে আমরা দেখলাম যে ড্রাই সেলের এই ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল হচ্ছে 1.5 আর ড্যানিয়েল সেলের হচ্ছে 1.1। আমাদের এই যে ইলেকট্রোমোটিভ ফোর্সের মান বা ই নট সেলের মান যত বেশি আসবে, একটা সেল ব্যাটারি হিসেবে কিন্তু তত ভালো হবে। অর্থাৎ বিভব পার্থক্য বেশি মানে সে বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ করতে পারবে, কারণ আমরা জানি যে ভি আই এর সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে ড্রাই সেল অবশ্যই একটা ভালো ব্যাটারি ড্যানিয়েল সেলের থেকে, তার কারণ হচ্ছে ড্রাই সেলের ভোল্টেজটা হচ্ছে বেশি। এবার একটু আমরা আসি যে এই যে ই এর যে মানটা সেটা কিরকম হতে পারে। ই এর মানটা যে সবসময় পজিটিভ আসবে এরকম না, কিন্তু আমি কাদেরকে অ্যানোড আর কাদেরকে ক্যাথোড হিসেবে ব্যবহার করছি তার উপর কিন্তু ডিপেন্ড করে। যেমন আমরা যে বিক্রিয়াটা দেখলাম সেটার যদি উল্টা রিয়াকশনটা হতো, অর্থাৎ যদি আমার কপার 2 প্লাস কপার আর জিঙ্ক 2 প্লাস মিলে তৈরি করত জিঙ্ক আর কপার 2 প্লাস, খেয়াল করি এই ক্ষেত্রে কিন্তু আমাদের জারণ তড়িৎদ্বার আর বিজারণ তড়িৎদ্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ বিক্রিয়া যা হবে আমরা তাই লিখবো। আমরা যদি এখন সেটাই ফলো করি, একটু একটু দেখি, এই যে কপার থেকে হচ্ছে কপার 2 প্লাস, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখবো ই অফ কপার থেকে কপার 2 প্লাস, এটার সাথে অ্যাড করব জিঙ্ক 2 প্লাস থেকে হচ্ছে জিঙ্ক, অর্থাৎ ই অফ জিঙ্ক 2 প্লাস থেকে হচ্ছে জিঙ্ক। এবার চলে যাই আমরা আমাদের চার্টের দিকে। এই মানটা অবশ্যই আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। কপার থেকে কপার 2 প্লাস, এখানে কিন্তু মান দেওয়া আছে কপার 2 প্লাস থেকে কপারেরটা 0.34 প্লাস সাইন, কিন্তু আমাদের এখানে মান বসাতে হবে উল্টাটা বা উল্টা রিয়াকশনের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বসাবো -0.34 ভোল্ট। এবার আসি আমাদের যে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হচ্ছে, এখানে কিন্তু মানটা -0.76, এবং জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক এই সমীকরণ অনুযায়ী কিন্তু বিক্রিয়া একই জিনিস হচ্ছে, তাহলে এটা আমরা বসাবো -0.76। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এটা আসবে -1.10 ভোল্ট। অর্থাৎ আগের যে ভ্যালুটা সেটার উল্টাটা আসছে, কারণ কি এখানে আমি আমার অ্যানোড আর ক্যাথোড চেঞ্জ করে দিয়েছি। এখানে আমরা কপারকে অ্যানোড হিসেবে ব্যবহার করলাম আর আমাদের যে জিঙ্ক সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করলাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যে কম সক্রিয় ধাতু সেটাকে কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করলাম। আমাদের নিয়মই ছিল যে বেশি সক্রিয় ধাতুকে আমাদের অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা আসি এই যে ই এর মানগুলোর উপর কি কি জিনিস ডিপেন্ড করে। আমরা দেখলাম যে ই সেলের মান বিভিন্ন রকম হতে পারে। ই সেলের মান যদি গ্রেটার দেন 0 হয়, যেটা আমাদের ড্যানিয়েল সেল বা ড্রাই সেলে পজিটিভ যে ভ্যালুটা পাই 1.1 1.5, যদি এরকম ভোল্টেজ হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে স্বতঃস্ফূর্ত। অর্থাৎ স্বতঃস্ফূর্ত মানে সেই ক্ষেত্রে কোষ বিক্রিয়াটা হবে বা কোষটা এক্সিস্ট করবে। মানে আমি যদি এইভাবে একটা সেট আপ করি যেটা ড্যানিয়েল কোষে হয়ে থাকে, সেখান থেকে আমি 1.1 ভোল্টেজ কাজ পাচ্ছি বা সেই পরিমাণ আমি তড়িৎচালক বল পাচ্ছি, কিন্তু আমি যদি এইভাবে সেট আপ করি, আমরা জানি যে এই বিক্রিয়াটা নর্মালি হয় না। সো এই ধরনের বিক্রিয়া যেগুলো হওয়া পসিবল না তাদের ক্ষেত্রে কিন্তু ই নট সেল বা ই সেলের মানটা আসবে নেগেটিভ। এবং সেই ক্ষেত্রে আমরা কি বলবো, ই সেল যদি লেস দেন 0 হয় আমরা বলবো যে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, অর্থাৎ বিক্রিয়াটা সংগঠিত হবে না। আর ই সেল যদি 0 হয় তাহলে আমরা বলবো যে কোষটা সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই ই সেল বা কোষের তড়িৎদ্বার বিভব থেকে নির্ণয় করতে হয় কোষ বিভব, এবং এই কন্ডিশনগুলা ফিক্স রেখে আমরা প্রমাণ কোষ বিভব বের করতে পারি। এরপর আমরা এই সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখব।